মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। আপনি তো আমাকে বিয়ে করতে বারবার বারণও করেছিলেন, কিন্তু আমি শুনিনি। সেটা নিশ্চয়ই আপনার খুব খারাপ লেগেছে। আপনার কথা না শুনে আমি আপনার জীবনে এইভাবে প্রবেশ করেছি। আমাকে ক্ষমা করে দেবেন। দেখো দেবসেনা, জননীকে আমি পাইনি বলে অবশ্যই নিরাশ হয়েছি, কিন্তু ও মনেই আছে। আমি খুব কষ্ট পেয়েছি যখন ও বলেছিল আমাকে কোনোদিনও ভালোই বাসেনি। সেটা আমি এখনো মেনে নিতে পারছি না। তবে এতে ওর কোনো দোষও দেখতে পাচ্ছি না। আর ওকে দোষ দিয়েও বা কী লাভ? এই সব কিছুরই জন্য দায়ী ওই ডুপ্লিকেট জননী। এটা প্রমাণের পর আমিও আর কি বলতাম। তবে একটা সত্যি কথা বলবো দেবসেনা, জননীকে মন থেকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে ও এখনো আমার মন জুড়েই আছে। আর আমি যদি সেই মনে সার্জারিও করি তাও সেটা মন থেকে মুছতে পারবো না আমি। তার মানে যে আমি যে আপনাকে অপছন্দ করি সেটা কিন্তু একেবারেই নয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই মন থেকে মুছে যায়, আবার নতুন করে সব কিছু শুরু হয়। বাট ইট টেক্স টাইম। সেই জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। যে কোনো কারণেই হোক, আপনার খারাপ লাগার মতন আমি কোনো কাজ করব না। আপনি তো বলেইছেন আপনার এই অতীতটা ভুলতে আপনার সময় লাগবে। আমি অপেক্ষা করব। সবরই যেমন অভিশাপ মুক্ত হওয়ার জন্য রামের অপেক্ষা করেছিল, সীতা যেমন অগ্নি পরীক্ষা দিয়ে রামের সম্মান বাঁচিয়েছিল, আমিও অপেক্ষা করব। যতই আমাকে পরীক্ষা দিতে হোক, আমি সব কিছু সামলে নেব। আপনার মন আমি ঠিক জিতব। চলো তাড়াতাড়ি। কি হয়েছে? এত সুন্দর মুখটা বাংলার 5 হয়ে আছে কেন? বিরাট, সরি, এরকম বললাম বলে আবার সাপের মতো ফসফস করার দরকার নেই। যাওয়া যাক। বিরাট, কি হয়েছে তোমার? কেন তুমি সাপের কথা বলছো? জননী, তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি কোনো একটা প্রবলেমে আছো। কি হয়েছে বলো তো? আমার মনটা একটু খারাপ আছে। আজকে প্রদীপ জ্বালছিলাম, হঠাৎ করে নিভে গেল। এইটুকু ব্যাপার? আরে নিশ্চয়ই তেল ভালো করে পড়েনি। ওই প্রদীপের ওপর ভালো করে তেল দিলে নিশ্চয়ই ভালো করেই জ্বলতো। আরে বাবা, সব ঠিক ছিল, কিন্তু কোনোদিন এরকম হয় না, আজকেই এরকম হলো। শেষ পর্যন্ত জ্বললো নাকি? যেই আমি নাগ দেবতাকে প্রণাম করলাম, অমনি জ্বলে উঠল। কি হলো বিরাট? কি ভাবছো? আর এভাবে কেন দেখছো? নাগ দেবতার কাছে প্রার্থনা করেছো বললে? হ্যাঁ, তাতে কি হলো? বিরাট, ভয় করছে। কি হয়েছে বিরাট? কি ভাবছো? কিছু না, ওই সাপটার ব্যাপারে। কেন তুমি ওই সাপটাকে নিয়ে ভাবছো? আসলে তো ওটাকে তুমি মেরে ফেললেই ভালো করতে। কেন? ওটা আমাদের কামড়াতে আসছিল, ওটাকে অবশ্যই মারা উচিত ছিল। জননী, তাহলে তুমি বলছো যে তুমি নাগ দেবতার পুজো করো? হ্যাঁ। তোমার বিশ্বাস ভাঙবে না, একদম চিন্তা করো না। জননী, তোমার যেন কোনো রকম ক্ষতি না হয় সেটা আমার দায়িত্ব। যাই হোক না কেন, আমি তোমার সঙ্গে আছি। তোমার ভয়গুলো একটা বস্তায় ভরে দিয়ে একটা পুকুরে ফেলে দাও, যাও। আমি কথা দিচ্ছি যে সব পরিস্থিতিতে আমি তোমার সাথে থাকব। হ্যাঁ জননী, আমি এই কথাটা বলছি কারণ আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তুমি শুধু দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো। তার উপর আবার তোমার রূপ ধারণ করে তোমার নাম একজন খারাপ করছে। তুমি কি করে এত কিছু সামলাচ্ছ জানি না আমি। একটা ছেলে হয়ে আমি হয়তো এত কিছু পারতাম না, কিন্তু একটা মেয়ে হয়ে তুমি যা সহ্য করেছো তার কোনো তুলনাই হয় না।
আমায় যে সাহস দিয়েছো সেই ভরসায় আমার আবার বাঁচতে ইচ্ছে করছে। শোনো জননী, আগে কান্না থামাও তুমি। এরপরে তোমার চোখ থেকে যেন আর এক ফোঁটাও জল না পড়ে। আরে সাহস হারিও না, আমি আছি তো তোমার সাথে। আচ্ছা জননী, তোমার সাথে থাকতে থাকতে অনেক রকম বিচিত্র ঘটনার সাক্ষী রইলাম। তা কি তোমার সাথেও হয়েছে? সেটা কি বিরাট? প্রথমবার একটা বাজ পাখি তুলে নিয়ে গেল, জঙ্গলে দুজনে হারিয়ে গেলাম। যে বৃদ্ধা আমাদেরকে খাবার দিলেন তিনি হঠাৎ উধাও হয়ে গেলেন। রাস্তায় সেদিন কি একটা কামড়ালো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। ডুপ্লিকেট জননী আমার সঙ্গে থাকার সময় ওই বড় সাপটাকে দেখতে পেলাম আমরা। এরকম অভিজ্ঞতা তোমার হয়নি না? না বিরাট, সাপ গরুর এগুলোর কোনোটাই আমার চোখে পড়েনি। কিন্তু একটা কথা সত্যি, আমার উপর কেউ অনবরত তন্ত্রমন্ত্র প্রয়োগ করছে। যদিও আমি জানি না তাদের কি লাভ, আমি সেটাই খোঁজার চেষ্টা করছি বিরাট। তোমার সাথে এরকম কেউ কেন করবে জননী? সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি এখন বললে বড় সাপের কথা, সেদিন এই বিন শুনে আমার মাথা ধরেছিল। বিরাট, জানি না কেন আমার খুব ভয় করছে। জননী ডোন্ট ওয়ারি, আমি চিরকাল তোমার সাথে থাকবো। চলো এখন যাই। নীলি, কাঁদছো কেন? কি হয়েছে? এই কাম অন। নীলি, কাঁদছো কেন? কি হয়েছে? এই কাম অন। এত সুন্দরী মেয়ে কাঁদলে ভালো লাগে নাকি? ডোন্ট ক্রাই। দেখো, তুমি যদি এইভাবে কাঁদো তাহলে তোমার শত্রুরা তোমার দুর্বলতার সুযোগ নেবে, আর তারপর তোমার শত্রুরা তোমাকে হারিয়ে দেবে। সেটা কি চাও তুমি? আমি আর কি করব আন্টি? জননীর সাথে রামের বিয়ে হবে আর আমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে, আর আমি বিরাটকে বিয়ে করব ভেবেছিলাম। কিন্তু এই বিয়েটা হলোই না। রামের বিয়ে দেবসেনার সাথে হলো। এখন আমার সামনে সব রাস্তাই বন্ধ। রাস্তা বন্ধ হয়েছে তো কি হয়েছে? রাস্তা খুলতেও পারে। একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তা কিন্তু খুলে যায়। ইয়েস আন্টি, তোমার এই পজিটিভ এনার্জি আমাকে বুস্ট করে। আমার ভালোবাসার পথের কাঁটা ওই জননীকে আমি ছাড়বো না। আরে আমার বিরাটকে, আমার বিরাটের ভালোবাসাকে আমি পেয়েই ছাড়বো। ইয়েস, পেয়েই ছাড়বো আমি। আসছি আন্টি। আরে নীলি, নীলি, আরে আমি একরকম বললাম আর ও আরেক রকম বুঝে বেরিয়ে গেল ঘর থেকে। হোয়াট এভার, কোনো ঝামেলা না করলেই হলো। বিরাট, তাড়াতাড়ি চলো। আমি এখানেই থাকবো, তুমি ঘুরে এসো জননী। তুমি যদি আগে বলতে তাহলে আমি ক্যাবে আসতাম। তোমায় কেন আসতে বললাম বলো? এখন তুমি যাও জননী। বিয়ে বাড়িতে যা যা ঘটেছে সেগুলো কেউ ভোলেনি। আমি তোমার সাথে ভেতরে যাব, সেটা চক্রবর্তী বাবু দেখলে রাগ করবেন, আর তারপর বাপ বেটায় মিলে আবার আমার সঙ্গে ঝগড়া করবে। যদি কোনো প্রয়োজন হয় আমি নিশ্চয়ই ভেতরে আসবো। ইটস অনলি বিকজ অফ ইউ। ঠিক আছে। দিদি, দিদি, দাঁড়াও।
কেন এসেছো এখানে? আঙ্কেল, আমি দিদির সঙ্গে ও, দিদিকে দেখতে এসেছো। তোমার জায়গাটা ও পাবার পর ওকে তোমার দেখার ইচ্ছে হলে আগে আমার পারমিশনটা নিতে হবে। আঙ্কেল, আমি আসলে এই সমস্ত কিছু তুমি কেন ওরকম কাজ করলে সেসব কথা তো আমি তুলছি না। তুমি বলছো ওইসব ঘটনা সব আকস্মিক, ঠিক আছে, মেনে নিলাম। সেদিন বিয়ে বাড়িতে আমার ছেলেকে পছন্দ নয় বলে তুমি যে হাওয়া হয়ে গেলে, সেই সব আদৌ আকস্মিক ঘটনা নয়। সেই দিন ওইখানে যা হলো সেটা আমাদের মান সম্মানকে মার্ডার। ইট ওয়াজ এ ড্যাম ব্লাডি প্রি প্ল্যান্ড মার্ডার। সেইটা কম হয়েছে বলে আমরা ভালো আছি কিনা সেটা জানবার জন্য আমাদের বাড়িতে এসেছো। আঙ্কেল, আসলে আমি রামের সঙ্গেও সে ব্যাপারে কথা বলতে চাই। রাম? কোন রামের কথা বলছো? শ্রী রামচন্দ্র? হ্যাঁ, আমার ছেলে রাম না তো। যখন তুমি আমাদেরকে বিয়ে বাড়িতে অপমান করলে, আত্মহত্যা করার মতন অবস্থায় ফেলে রেখে চলে গেছিলে, সেই দিন আমার মনের মধ্যে তোমার হত্যা হয়ে গিয়েছিল। রাম থাক, তোমার দিদি অর্থাৎ আমার বৌমা দেবসেনা ওকে দেখবার জন্য আমাদের বাড়ির দরজায়, এমনকি সেডের কাছেও যেন তোমাকে দেখতে না পাই। আউট, আউট। আঙ্কেল, শুধু একবার যাও বললাম তো। এখানে এসে আবার গল্প দিতে এসেছে। আরে, জননী বাড়িতে এসেও আমার সাথে দেখা না করে চলে যাচ্ছে। জননী ভাবে মন খারাপ করে চলে যাচ্ছে কেন? জননী, দরকার নেই, আমি গিয়ে একবার কথা বলে আসছি। জননী, কি হয়েছে? জননী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়। তোমাকে জিজ্ঞেস করছি, কি হয়েছে বলো। বাবু, কোথায় যাচ্ছ? আসলে ওখানে জননী এসেছিল। তাহলে আমার সাথে দেখা না করে চলে গেল কেন? আরে, ও কি তোর সঙ্গে দেখা করতে এসেছিল নাকি? হ্যাঁ বাবু, ও কেমন নিজেই ফেরত চলে গেল দেখলি? ও এখানে তোর সঙ্গে দেখা করতে এসেছিল বলে তো আমার মনে হচ্ছে না মা। আমি ওর সঙ্গে ক্যাজুয়ালি কথা বলতে বলতে বললাম যে, দেখ মা, আমাদের রামের মনের মধ্যে এখনো কিন্তু তুই আছিস। এই সময় তুই ওর সামনে গেলে ওরও কষ্ট হবে আর তোর দিদিরও সমস্যা হবে, আর তাতে যে ওরও খুব কষ্ট হতে পারে সেই কথা বললাম। ও আমার কথার যে কি মানে করলো কে জানে। আমি কি কোনো ভুল কথা বলেছি বল? তোর যেন এই বাড়িতে কোনো কিছু সমস্যা হচ্ছে এই কথা মনে করে আমার দিদির যদি কোনো কষ্ট হয় আমি কিন্তু চুপ করে থাকবো না। আমি কিন্তু সবার কাছে বলে এসবের বদলা নেব। এই সমস্ত উল্টো পাল্টা বলে চলে গেল। দেখ মা, বিয়ে বাড়িতে আমাদের অনেক অপমান হলো,
ওই সময় আমি ফোন করে তোর বাবাকে ভয় দেখালাম, এ কথা সত্যি মেনে নিচ্ছি, কারণ আমার কাছে আমার বাড়ির সম্মানটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারপর তোমাদের বাড়ি থেকে মেয়ে আনতে হবে বলে আমাদের জেদ হয়েছিল, এ কথা সত্যি। এটুকু ছাড়া আমাদের আর কোনো বদউদ্দেশ্য ছিল না। তারপরে তোর ছোট বোন ওই জননী, ওর স্বভাব কখনো এদিক কখনো ওদিক করা, একবার এইটা একবার সেইটা বদল হতে থাকে। তা বলে তুই ওর সাথে মিলে গিয়ে আমাদের রামের বিরুদ্ধে কোনো কাজ করলে সেই ব্যাপারটা কিন্তু আমরা বরদাস্ত করব না। ও আস্তে আস্তে তোর মন জয় করে নেবে, যত কিছুই ঘটুক না কেন। আসলে তো তোরই তাড়াহুড়োতে মন্দিরে তোদের বিয়েটা হয়ে যাবার কারণে 7 পাকে ঘোড়াটা বাকি থেকে গেল। তার মানে কিন্তু তোর থেকে সারা জীবন দূরে থাকবে না, একদম তোর পাশেই থাকবে। তোর দ্বারাই এই বাড়িতে আলো জ্বলবে। তুই তো আমার ঘরের লক্ষ্মী, তোর থেকে এই বাড়ি একটা কৃষ্ণ পাবে। বাবা, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। জননী আমার মতো ম্যাচিওর নয়, ওর মধ্যে এখনো বাচ্চা ভাবি আছে। আমি ওকে ফোন করে সবটা বুঝিয়ে বলবো। যা মা, তাই কর। কি হয়েছে তুমি আমায় বলো, জিজ্ঞেস করছি তো। যখন তুই ওই বিয়ে বাড়িতে আমাদেরকে অপমান করে আত্মহত্যা করার মতন পরিস্থিতিতে তুই আমাদের ঠেলে দিয়েছিলিস, সেই দিনই মানসিকভাবে তোর আত্মহত্যা আমার মনে হয়ে গিয়েছিল। তোর দিদি অর্থাৎ আমার বৌমা দেবসেনা ওকে দেখার জন্য আমাদের বাড়ির দরজায়, এমনকি ওঠা সিঁড়িতেও তোকে যেন না দেখি। আমি ভাবলাম যে তুমি দেবসেনার সঙ্গে কথা বলে খুশি হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসবে, কিন্তু ওই চক্রবর্তী তোমায় এভাবে অপমান করবে আমি ভাবতে পারিনি। চলো আমার সাথে, আমিও দেখি ওই চক্রবর্তী কোন অধিকারে তোমায় দেবসেনার সঙ্গে কথা বলতে না দেয়। না, দুই বোনের সম্পর্ক খারাপ করার কোনো অধিকার নেই ওর। চলো তুমি আমার সাথে। বিরাট প্লিজ আমার কথা শোনো। জননী বলছি, তুমি আমার সাথে এক্ষুনি চলো, আমি তোমার সঙ্গে আছি। চলো। না বিরাট, আমার কথাটা শোনো। বলছি তো চলো জননী। বিরাট প্লিজ, বিরাট। ওহো, আশ্চর্য ব্যাপার, স্ত্রী শক্তির সমর্থনে দুষ্ট শক্তিও চলে এসেছে। হ্যাঁ, ঠিক আছে, পালিয়ে গিয়ে ওই রকম করে বিয়ে করে হানিমুন যাওয়া উচিত তো। এখন ওই সমস্ত ছেড়ে দিয়ে এখন আমাদের বাড়িতে এলে, ব্যাপারটা কি? আমি যতদূর জানি বুঝদার লোকদের কথায় বোঝানো যায়, অবুঝ লোক হলে লাঠি দিয়ে মারো। ভিক্ষে হবে না অন্য বাড়ি দেখো বলার পরেও সেখানে দাঁড়িয়ে থাকতে নেই ভাই, পরের বাড়িতে চলে যেতে হয়। স্যার, এখানে কোনো ভিখারি ভিক্ষে চাইতে আসেনি আপনার কাছে। জননী নিজের দিদি দেবসেনার সঙ্গে দেখা করতে এসেছে। সেইটাই তো এক রকমের ভিক্ষা। বোন দিদিকে দেখবে বলে আমাদের বাড়িতে এসে দাঁড়ালে ওইটাকে সেন্টিমেন্টাল ভিক্ষা বলা হয়ে থাকে, ভাবনাত্মক ভিক্ষে। স্যার, আপনি কিন্তু খুব খারাপ কথা বলছেন। শিক্ষিত লোকেরা কখনোই এরকম ভাবে কথা বলে না। না ভাই, ভূতের মুখে নাকি রাম নাম। তুই আমাকে কালচারের ব্যাপারে শেখাচ্ছিস? হ্যাঁ, তোর সংস্কৃতি তোর সংস্কার কেমন সেটা পুরো দুনিয়া জানে। তোর চাল চলন দেখে সেটা বোঝা যায় তুই কোন বাড়ির ছেলে, তোর বাবা কেমন, মা কেমন। এই, আমার ব্যাপারে যা ইচ্ছে বলুন, আমার বাবা মায়ের ব্যাপারে কিচ্ছু বলবেন না। ওদের ব্যাপারে কথা বলার মতো যোগ্যতা নেই আপনার। কি জানেন আপনি, কি জানেন বলুন। প্লিজ। আর নয় জননী, তোমার ব্যাপারে যা তা কথা বলছে, আমার ব্যাপারেও খারাপ কথা বলছে।
উনি জানেন না যে ডুপ্লিকেট জননীর ব্যাপারটা প্রমাণ করার জন্যই তোমায় নিয়ে গেছিলাম। কিছু না জেনেই বকবক করে চলেছেন উনি। রামের সাথে তোমার বিয়ে হয়নি সেই জন্য দেবসেনাকে বাড়ির বউ বানিয়েছে এরা। সব এদের চালাকি জননী। বিরাট, বিরাট, কে রে, কে রে চার বুঝে জাল ফেলার লোক? হ্যাঁ, নিরীহ মেয়েদের কথায় কথায় ফুসলিয়ে ওদের খারাপ রাস্তায় নিয়ে যাবার মতো ছোট লোক তুই। এই, এই, ছাড়, ছাড়। বল কি বলছিস এবার? ছেড়ে দে বলছি। আমার বাবা আমি তো পুলিশে খবর দেবো। ছাড়ো ওকে রিপোর্টগুলো পাঠিয়ে দিন। ছেড়ে দে। কি করছো? ভালো হবে না কিন্তু বলছি। কি করছো? এত বড় সাহস বাবা বেড়েছিস কিন্তু। ছেড়ে দাও। এই ছেলে। ছেড়ে দে। ছাড়, ছাড়। আমি পরে কথা বলছি। আমার কথা শোনো। বল কি করবি এবার? বল। করছোটা কি? ছাড়। বিরাট, খুব খারাপ হচ্ছে। বিরাট! কি বলছিলি? এই বাবাকে ছেড়ে দে। ছি, লজ্জা করে না তোর? আমার বাড়িতে এসে আমার বাবার গায়ে হাত তুলছিস? তোর এত বড় সাহস? ছেড়ে দে, যা আবার হয়ে গেছে। উল্টো পাল্টা সব লোকদের সঙ্গে বন্ধুত্ব করলে কি ঘটে এটাই তার প্রমাণ। ছি, কথায় বলে না অসৎ সঙ্গে নরকবাস, এটাও ঠিক তাই। এটাই কি আমাদের পাওনা ছিল? এটাই পাওনা ছিল? হ্যাঁ বাবা, ভালোবাসা কি তার মানে ও বোঝেই না। কারো পছন্দের জিনিস কেড়ে নিলে তার কিরকম লাগতে পারে সেই সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। ওর মানসিকতা খুব নিচু মানের। রাম, এক মিনিট। তুই জানিস না এখানে কি হচ্ছিল? এই তুই চুপ কর তো। তুই আমাকে আর এক্সপ্লেন করিস না। তুই আমার বাবার গায়ে হাত তোলাতেই আমি বুঝতে পারছি তোর শিক্ষা কতটা। আর বিরাট, তোর জ্ঞান বুদ্ধি দেখে আমি অবাক হচ্ছি। আর এটাই বাকি ছিল। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাওয়ায় জননীকে তুই সঙ্গে করে নিয়ে এসেছিস। রাম, just shut up. আমার ব্যাপারে যা ইচ্ছে তুই বল, কিন্তু জননীর ব্যাপারে একটা কথা বললেও কিন্তু। কথা বলবো না? হ্যাঁ, আমি অবশ্যই বলবো। কি করবি তুই? বিয়ে বাড়িতে তোদের জন্যই আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তুই একে এখান থেকে নিয়ে যা। তুই আমায় থামতে বলছিস? আমি যা বলেছি ঠিকই বলেছি। এরকম নির্লজ্জের সঙ্গে তুই বিরাট, কি? বিরাট, তুই আমার গায়ে হাত তুলেছিস। আর এক মুহূর্ত তোরা এখানে থাকলে আমি কিন্তু পুলিশ ডাকবো। তোরা এখনই বেরিয়ে যা বলছি। রাম, দিদি, জননী, 1 মিনিট। বিরাট, কি করছো এসব? কেন তুমি আমার স্বামীর গায়ে হাত তুলছো? দিদি, তুই ভুল বুঝছিস দিদি। তুই চুপ করে থাক জননী। তুই তো সবকিছু বুঝিসও না। বলো বিরাট, কেন চড় মারলে ওকে? ছেড়ে দে মা, ব্যাপারটা এইখানেই শেষ করে দে। বিয়ে বাড়িতে আমাদের মধ্যে যে গন্ডগোলটা সূত্রপাত হয়েছিল, তার জন্য কে দায়ী ছিল সেটাও তো তুই জানিস। তা হলেও বাবা, আপনার সামনে দাঁড়িয়ে রাম আপনার ছেলে, আমার স্বামী হয়, ওর ওপর অন্য কেউ এসে হাত তুলবে? এসবের মানে কি? দিদি, দেবসেনা শোনো, এক্ষুনি যেটা হচ্ছিল সেটা তুমি দেখলে, কিন্তু এর আগে উনি যা বলছিলেন তুমি কিচ্ছু শোনোনি। হ্যাঁ দিদি, বিরাট একদম সত্যি কথা বলছে। জননী,
তুই চুপ করে থাক। তুই এসব কিচ্ছু বুঝতে পারিস না, তাই কথা বলবি না। বিরাট, তোমার জীবনে যেমন তোমার ভালোবাসা ইম্পর্টেন্ট, আমার জীবনেও রাম ইম্পর্টেন্ট। আমার সাথে বিয়ে করে দুটো পরিবারের সম্মান বাঁচিয়েছে ও। তুমি ভুল করেছো বিরাট, ওর কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যাও। স্যার, আমায় ক্ষমা করে দিন। আমার আর আপনার সম্পর্কের জন্য আমি চাই না এই দুই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাক। জননী, আমি বাইরে আছি, তুমি চলে এসো। জননী, তোর উপর আমার কোনো রাগ নেই মা। বিয়ে বাড়িতে আমাদের যে অপমান হয়েছিল সেই কারণে আমি যদি তোর মনে ব্যথা লাগার মতো কোনো কথা বলে থাকি, মাফ করে দিস। তোর যখন তোর নিজের দিদিকে দেখতে ইচ্ছে করবে তখন তুই আমাদের বাড়িতে আসতে পারিস। না গো, ওকে এখানে আসতে হবে না, আর দেখতেও হবে না। ও আমাদের বাড়িতে এলে কিছু না কিছু অশান্তি বাঁধিয়েই তবে ছাড়ে। দেবসেনা, তুই ঘরে যা মা। দেবসেনা, হ্যাঁ মা, আসছি। মানুষকে ভুল বোঝানোটা একটা আর্ট। যা ঘটার ছিল ঠিক উল্টোটাই ঘটে। আগে যদি উল্টোটা যায় তাহলে কাদায় পড়ে, একটু দেরি হয়ে গেলেই পুড়ে ছাই হয়ে যায়। কেন যে একটু পোড়া পোড়া গন্ধ আসছে। একটা সমস্যা, এই দিদি আর বোনকে কয়েনের এপিটোপিট বলে মনে হচ্ছে। হোক হোক, বুঝে যাবে, ঠিক বুঝে যাবে। হ্যালো ম্যাডাম, আমি লরি ড্রাইভার লাকি। লাকি না আনলাকি সেটা পরে দেখব। কোথায় আছো? আমি তো আপনার পাঠানো লোকেশনেই আছি ম্যাডাম। কোথায় আছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ম্যাডাম, আপনার পাঠানো লোকেশনটা এখানে শেষ হয়ে গেছে। আমিও আমার পাঠানো লোকেশনেই আছি। ম্যাডাম, আপনার পাঠানো লোকেশনে নো পার্কিং বোর্ড ঝোলানো আছে। দেখতে পেয়েছি, ওখানেই দাঁড়াও, আসছি। ঠিক আছে ম্যাডাম, আসুন। ম্যাডাম,
ম্যাডাম নমস্কার, আমার নাম লাকি। তখনই বললে তো তুমি, আর কতবার বলবে তুমি? এরকম শ্রদ্ধা তোমার কাজের প্রতি থাকলে ভালো হয়। কাজের ব্যাপারে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এই লাকি যে কাজটা নেয় সেটা করতে পারে না এরকম হিস্ট্রিতে নেই। ওটা আজকে জানা যাবে, বেশি কথা বলতে হবে না। ওই দেখো, ওই যে ওখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখানে একটা ছেলে আর মেয়ে আসবে। দুজনকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো তো? আমি কি সেটা তোমাকে বলেছি করতে? ম্যাডাম আমার লরিটা শুধু অ্যাক্সিডেন্টের জন্যই ইউজ করা হয়। আমি সেটা জেনেই তোমাকে এই কাজের জন্য ডেকে পাঠিয়েছি। তুমি কিছুটা ঠিকই বলেছো, মারতে হবে ওই মেয়েটাকে। ম্যাডাম ওই মেয়েটাকে তো একা পেতে হবে ম্যাডাম। যাতে পাও আমি ব্যবস্থা করব। ওই যে ওইদিকে দেখো, আমি যে বললাম ওই মেয়েটাই। নাও। ম্যাডাম আপনার কাজ হয়ে গেছে ধরে নিন। কাজ এখনো শুরু হলো না, হয়ে গেছে ভেবে নেব। ম্যাডাম অ্যাডভান্স যখন পেয়ে গেছি তখন কাজ তো হবেই। ঠিক আছে, গিয়ে গাড়িতে বসো আর রেডি থাকো। আমি তোমাকে ফোন করব। আমি যেরমভাবে তোমাকে কাজটা বলবো, কাজটা যেন সেভাবেই হয়। ঠিক আছে ম্যাডাম, সেরকমই হবে। এখন চললাম আমি। বিরাট, পারলে আমাকে ক্ষমা করো। তুমি কেন ক্ষমা চাইছো বলো তো? যার ক্ষমা চাওয়ার সে তো চাইলো না। না, আমার জন্য তুমি এসেছিলে, কিন্তু অপমানিত হলে, তাই তোমার কাছে ক্ষমা চেয়েছি। যাকে বাদ দাও, জীবনে এরকম মাঝে মাঝেই মান সম্মান হারানোর পরই নতুন অভিজ্ঞতা হয় আমাদের। আমি জানি রাম তোমার সাথে যেভাবে কথা বলল তোমার তাতে খারাপ লেগেছে। রামকে আমি ভালো করে জানি, কিন্তু দিদি ও ওদের হয়ে কথা বলবে সেটা আশা করতে পারিনি। অন্তত আমার মুখ রাখতে ওই কথাগুলো নাই বলতে পারতো, তাতে আমি অন্তত সান্ত্বনা পেতাম। ঠিক আছে ছাড়ো, আসলে আমারও একটু মাথা ঠান্ডা রাখা উচিত ছিল। উনি তো সবসময় ওরকম বলেন, কিন্তু আমার একেবারেই ওরকম পেশেন্স হারানো উচিত হয়নি। এক্ষেত্রে আমারও ভুল আছে জননী। আমি জানি আমার দিদি ভুল করেছে। সবাইকে ক্ষমা করে দেওয়া তোমার গুণ বিরাট, কিন্তু দিদি তোমাকে চিনতেই পারলো না। না না, কোনো ব্যাপার না জননী। তুমি যে বিষয়টা বুঝেছো সেটাই যথেষ্ট। চলো যাওয়া যাক। কি হয়েছে? জননী, আমার গাড়িও জেনে গেছে যে আমাদের মুড খুব একটা ভালো নেই, সেই জন্য স্টার্ট হওয়ার নামই নিচ্ছে না। কি হচ্ছে আমি একবার দেখছি। তোমাদের সাথে এই সমস্যাগুলো হওয়ার কারণ হলাম আমি। বিরাট, তোমার সাথে জননী আছে বলেই একের পর এক সমস্যার সৃষ্টি হচ্ছে। তোমাদের দুজনকে আমি কোনোভাবেই একসাথে থাকতে দেব না, আর তোমাদের দুজনকে আলাদা করেই ছাড়বো। দেখতে থাকো আমি কি করি।
কি প্রবলেম হয়েছে কে জানে। আমি মেকানিককে ফোন করে এখানে এসে গাড়িটা সারিয়ে দিতে বলছি। আমি তোমায় ক্যাব বুক করে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। না বিরাট, কোনো ব্যাপার নয়, গাড়ি ঠিক হলে তারপর যাই। না না, দেরি হতে পারে, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। এমনিতেই সকাল থেকে অনেক দুঃখ পেয়েছো, আর এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই তোমার, তুমি এখন যাও। ইয়েস, আমি যা ভেবেছিলাম সেরকমই হচ্ছে। ক্যাব বুক করবে মনে হচ্ছে ও। বিরাট বলবে আমি গাড়ি ঠিক করে আসছি, আর ওকে ক্যাব বুক করে দেবে। আর ওই ক্যাবে করেই জননী যাবে বাড়ির দিকে। আর ওর বাড়ি যাওয়ার শুধু একটাই রাস্তা, আর সেই রাস্তাতেই ড্রাইভারকে রেডি থাকতে বলতে হবে। বলুন ম্যাডাম, তুমি রেডি তো? গাড়িটা ওদের উপর দিয়ে চালিয়ে দেবো? এই জন্য বলে যে তাড়াহুড়ো করলেই বুদ্ধি লোপ পায়। আমি যেটুকু জিজ্ঞেস করেছি শুধু সেটুকুর উত্তর দাও তুমি। ননসেন্সের মতো যা তা কথা বলো না। সরি ম্যাডাম। ঠিক আছে, ও এখন ক্যাবে উঠছে, আমি তোমাকে ওর ক্যাব নাম্বারটা পাঠাচ্ছি, ওকে তুমি ফলো করো। কোনো টার্ন দেখতে পেলে ওর গাড়িকে একটুখানি টাচ করে দেবে, তাহলে ওখানকার কোনো খালে পড়ে গিয়ে সোজা জননী চলে যাবে ভগবানের কাছে। ওকে ম্যাডাম। আমি ফোন করব, তুমি অপেক্ষা করো। আমি তোমাকে যা যা বলেছি সেরকমই যেন হয়, বুঝতে পেরেছো? ওকে ম্যাডাম। বিরাট, আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না? আমি জানি তুমি এমন কিছুই বলবে না যাতে আমার খুব খারাপ লাগবে। কি হয়েছে বলো আমায়। আমি যা সন্দেহ করছি তুমিও কি তাই করছো? সন্দেহ? তা হয়তো তোমার হয়েছে, কিন্তু আমার কোনো রকম সন্দেহ হয়নি। কি সন্দেহ হয়েছে তোমার বলো। আসলে বিরাট, আমার মনে হচ্ছে আমাদের যেদিন প্রথম দেখা হলো সেদিন থেকে বিয়ে পর্যন্ত কত সমস্যা, কত বিপদ এলো। বিরাট, তোমার কিছু মনে পড়ছে? বিরাট, আমার কি হয়েছে? আমি এখানে কি করে এলাম? বিরাট! জননী, কি হলো? বিরাট! আমায় ছেড়ে দাও। এরকম নির্লজ্জের সঙ্গে তুই? তুমি ভুল করেছো বিরাট, ওর কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যাও। তুমি ঠিকই বলেছ, সত্যি আমরা কিন্তু কম সমস্যা ফেস করিনি। বিরাট, আমাদের বিয়ের আগে এত সমস্যা হচ্ছে, বিয়ের পরে কি জানি আরো কত সমস্যা হবে। এসব ভাবলেই আমার প্রচন্ড ভয় করছে বিরাট। জননী, তুমি এসো আমার সঙ্গে 1 মিনিট। কোথায় যাব? আরে এসো না বলছি। না না, আমার লাগবে না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনাদের দুজনের একটা ছবি তুলতে পারি? ফটো কেন নেবেন? এই এমনি আপনাদের দুজনকে এত সুখে দেখে মনে হলো আপনাদের সঙ্গে একটু কথা বলি। দেখো বাবা, জীবনে সুখ দুঃখ সময় দেখে আসে না। আশা দুরাশা এই সব কিছুর মধ্যেও নিজেকে সন্তুষ্ট থাকতে হয়। আপনাদের জুটিটা কিন্তু দারুণ। আচ্ছা, আপনাদের কত বছর বিয়ে হয়েছে? 50 বছর হয়ে গেল আমাদের বিয়ে কিভাবে বিয়ে হয়েছে? দেখাশোনা করে নাকি আপনারা নিজেরাই? মানে না না, আমাদের দেখে শুনে বিয়ে হয়নি, আমরা তো প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছি। হ্যাঁ, ও, লাভ ম্যারেজ। চলে না গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করছে জননী? খুব ভালো ব্যাপার এটা। আপনারা আমাদের আশীর্বাদ হ্যাঁ করুন। হ্যাঁ, অবশ্যই।
খুব ভালো ভালো থেকো, থাকো, ভালো সুখে থেকো। থাকো তোমরা। আচ্ছা আমি কিন্তু একটা সেলফি তুলবো। আয় মা। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে আমরা আসছি, তোমরা ভালো থেকো। ওদের দুজনকে হ্যাঁ, একসাথে নিশ্চয়ই। ভালো মানিয়েছে। দেখলে তুমি জননী, ওরা কত সাহস করে পালিয়ে গিয়ে বিয়ে করে এত বছর পরেও কত সুখী আছে, আর আমরা কেন ভয় পাচ্ছি বলো তো? ওদের আমার মতন কোনো সমস্যা হয়নি। সমস্যা যাবে আসবে, কিন্তু সাহস হারিয়ে ফেললে সেটাই সবচেয়ে বড় সমস্যা। বলুন ম্যাডাম। রেডি আছো? রেডি আছি ম্যাডাম। ওখানেই থাকো, ওরা এখনো যায়নি। ওরা যাওয়ার সাথে সাথেই আমি তোমাকে ফোন করব। ওর বাড়ি যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, আর ওই রাস্তায় তুমি ওকে চেস করবে। ওখান থেকে 4 কিলোমিটার দূরেই একটা টার্ন আসবে, ওখানেই ধাক্কা দিয়ে ওই গাড়িটাকে উল্টে খাদে ফেলতে হবে। ম্যাডাম আপনি তো ওই মেয়েটাকে মারার জন্য টাকা দিলেন, কিন্তু ওই ড্রাইভারটা এই, ওকেও মরতে হবে। বেচারা ম্যাডাম, একজনের জন্য টাকা নিয়ে দুজনকে মারতে হচ্ছে। এই, আমাকে কি তুমি ব্ল্যাকমেল করছো? ড্রাইভারের জন্য সেন্টিমেন্টাল হওয়ার দরকার নেই। হ্যাঁ ম্যাডাম। এই, ওর কপাল যদি ভালো হয় তাহলে ও বেঁচে ফিরবে। এখন আমি যা বলছি তুমি সেটাই করো, ব্যাস। ওর যদি কিছু হয়েও যায় আমি ওর ফ্যামিলিকে টাকা দিয়ে দেবো। ঠিক আছে ম্যাডাম। জননী, ওই দাদু দিদা কত সুখী আছে তাই না? আমরাও ওদের মতো সংসার করব, 60 বছর একসঙ্গে থাকবো, কি ভালো হবে তাই না? বাচ্চারা, নাতি নাতনিরা।